হ্যালো স্টুডেন্ট, আমি শুভঙ্কর মণ্ডল। স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওটি হতে চলেছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের। তোমরা সবাই জানো যে ক্লাস 11 এখন দুটো সেমিস্টারের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারে MCQ বেস, ফার্স্ট সেমিস্টারে 7খানা যে চ্যাপ্টার সিলেবাসে দেওয়া আছে সেই 7খানা চ্যাপ্টার থেকে 35খানা MCQ কোশ্চেন থাকবে। সেই 35খানা MCQ কোশ্চেনের প্রথম চ্যাপ্টার আমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্র রয়েছে, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রের দেখো মডেল কোশ্চেন পেপার সেমিস্টার 1 2024, অর্থাৎ 2024 সালে সেমিস্টার 1-এর যে রায়মার্টিনের মডেল কোশ্চেন পেপার আছে তার 1 নম্বর মডেল কোশ্চেন পেপার 1 নম্বরটি 35খানা MCQ কোশ্চেন রয়েছে। আমি চেষ্টা করব 35টি MCQ কোশ্চেন এক্সপ্লেনেশন সহ করানোর। তাই সকলকে বলবো ভিডিওটি একটু কী হতে পারে, একটু লেন্দি হতে পারে। তোমরা সবাই ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কোথাও যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে তোমরা ফিডব্যাক দেবে। দেখো, যেহেতু অনেক কোশ্চেন আছে, আমি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো। 1 নম্বর হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতিতে জলের মৃদুকরণে ব্যবহৃত বাণিজ্যিক রেজিনের সংকেত দেওয়া আছে C8H7SO3Na, যার আণবিক ভর 206। রেজিন দ্বারা সর্বাধিক গৃহীত CF2+ আয়নের পরিমাণ মোল পার গ্রাম এককে কত হবে? অপশান এতে দেওয়া আছে 2/309, অপশান বিতে দেওয়া আছে 1/412, অপশান সিতে দেওয়া আছে 1/103, আর অপশান ডিতে বলা আছে 1/206। তো এখানে অ্যাকচুয়ালি কি আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে রেজিনের সাথে কার বিক্রিয়া দেওয়া আছে? Ca2+ আয়নের বিক্রিয়া দেওয়া আছে। তো কার সাথে কার বিক্রিয়া দেওয়া আছে? রেজিনের সাথে Ca2+ আয়নের বিক্রিয়া। তো কিছু কোশ্চেন লেন্দি আছে, কিছু কোশ্চেন ছোটো আছে, আমি কোশ্চেনগুলো অ্যাড করে দেবো উপরে। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, 1 নম্বর প্রশ্ন আজকের সেমিস্টার 1-এর মডেল 1 কেমিস্ট্রি সেমিস্টার 1। দেখো 1 নম্বর কোশ্চেন বলেছিল রেজিনের সাথে কার বিক্রিয়া। রেজিনের সঙ্গে দেওয়া ছিল C6H7SO3Na, এর সাথে বিক্রিয়া হচ্ছিল Ca2+ আয়নের বিক্রিয়া। এখানে উৎপন্ন হবে কি দেখো, এখানে যেহেতু Ca2+ দ্বিযোজী আয়ন এবং রেজিনে একযোজী রেজিন দেওয়া আছে, তো এখান থেকে উৎপন্ন হবে CA8H7SO3(2Ca+2Na)। সমাধান করার জন্য আমাকে এখানে 2 দিয়ে গুণ করলে সমাধান হয়ে যাবে। এবার এখানে সমাধান থেকে আমরা কি দেখলাম, 2 মোল রেজিন 1 মোল Ca2+ আয়ন দ্বারা গৃহীত হয়, বা 1 মোল Ca2+ আয়নকে গৃহীত করতে আমাদের রেজিনের দরকার পড়ে 2 মোল রেজিন। তো 2 মোল রেজিনের ভর কত হবে? যেহেতু দেওয়া আছে 1 মোল রেজিনের ভর কত দেওয়া আছে 206, তো 2 মোল রেজিনের ভর কত আসবে? 412 গ্রাম। তো আমরা কি দেখলাম, 412 গ্রাম রেজিন 1 মোল Ca2+ আয়নকে কী করতে পারে? গৃহীত করতে পারে। মানে কী যায়, 412 গ্রাম রেজিন Ca2+ গ্রহণ করে কতটুকু? 1 মোল। 412 গ্রাম রেজিন, এখান থেকে আমরা কি লিখতে পারি? 412 গ্রাম রেজিন Ca2+ আয়ন গ্রহণ করে কতটুকু? গ্রহণ করে 1 মোল। আমাদের জানতে চাইছে কি কোশ্চেনে, যে রেজিন দ্বারা সর্বাধিক গৃহীত Ca2+ আয়নের পরিমাণ মোল পার গ্রাম এককে কত হবে? অর্থাৎ রেজিন দ্বারা সর্বাধিক কতটুকু Ca2+ আয়ন গৃহীত হবে তার কোন এককে মোল পার গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামে কত মোল Ca2+ আয়ন গৃহীত হবে প্রতি গ্রামে। তো দেখলাম 412 গ্রাম রেজিন কতটুকু করে? 1 মোলকে। তবে 1 গ্রাম রেজিন কতটুকু করতে পারবে না? 1/412 গ্রাম Ca2+ আয়নকে গৃহীত করতে পারবে। অর্থাৎ 1 গ্রাম রেজিন কত মোল Ca2+ আয়নকে গৃহীত করে? 1/412। আমাদের উত্তর হবে কি? অতএব উত্তর হবে অপশান বি, 1/412 মোল পার গ্রাম। অর্থাৎ প্রতি গ্রাম রেজিন 1/412 মোল Ca2+ আয়নকে গ্রহণ করতে পারে। এই গেল প্রথম প্রশ্ন। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বিবৃতি স্টেটমেন্টের প্রশ্ন কি বলেছে। বিবৃতি 1A, ইথেনের দহনে লিমিটিং রিয়েজেন্ট হলো ইথেন। ইথেনের যদি দহন বিক্রিয়া করানো হয় তার লিমিটিং রিয়েজেন্ট কে?
ইথেন। আর 2 নম্বর রিজন কী বলেছে, অক্সিজেন প্রকৃতিতে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এখানে অপশানে 4টে অপশান দিয়েছে, উপরিক্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অপশান এতে দেওয়া আছে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 2 নম্বর বলছে এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে বলেছে কি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। ডিতে বলেছে এ সঠিক নয় কিন্তু আর সঠিক। এই তো 4টে অপশান, তাই তো। এখান থেকে আমরা কী দেখছি না, এখান থেকে আমরা বলেছে ইথেনের দহন, ইথেনের সংকেত কি C2H6। ইথেনের দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হবে, উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর জল, এই তো বিক্রিয়া হবে। তো ইথেনের যে দহন বিক্রিয়া, ইথেনকে যদি আমরা প্রকৃতিতে পোড়াই, বায়ুতে যদি ইথেনকে পোড়াই, কোথায় পোড়াচ্ছি আমরা, বায়ুতে। অক্সিজেন কোথাতে নিচ্ছি, বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি। তাই বায়ুতে অক্সিজেন হিউজ পরিমাণ অক্সিজেন রয়েছে, তো বায়ুতে প্রচুর পরিমাণ হিউজ অক্সিজেন রয়েছে এবং তুমি যে ইথেনটাকে পোড়াচ্ছ সেটা একটা লিমিটেড অ্যামাউন্টের ইথেন নিয়ে পোড়ানো হচ্ছে। সেজন্য এখানে লিমিটিং রিয়েজেন্টকে যার পরিমাণ কম থাকে, আমরা জানি কোনো বিক্রিয়ায় রিঅ্যাকট্যান্ট দুটোর মধ্যে যার পরিমাণ কম থাকে সেটি বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে ইথেনের পরিমাণ যেহেতু কম, সেজন্য ইথেন হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট। ইথেন কী হবে, এখানে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। উত্তর হলো ইথেন লিমিটিং রিয়েজেন্ট, এবং তার কারণ কি, কারণ বায়ুতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। তো এই উত্তর হবে আমাদের, উত্তর হবে অপশান এ। কী হবে, এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর কী বলেছে যে 1 মিলিমোল Mn2+ আয়নে কতটুকু, 1 মিলিমোল কি Mn2+ আয়ন 193 কুলম্ব চার্জ বহন করলে এন এর মান কত হবে। অর্থাৎ এই যে এন এর যে চার্জ, তার মান কত জানতে চেয়েছে। 1 মিলিমোল Mn+ আয়ন যদি কত 193 কুলম্ব চার্জ বহন করে, তবে এন এর মান কত হবে। কী দেওয়া আছে না, আমরা জানি কি, আমরা অ্যাকচুয়ালি জানি যে 1 মোল, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, যে 1 মোল যদি আমরা কিনি, 1 মোল যদি আমরা Mn2+ আয়ন নিই, কিনি Mn+ আয়ন নিই, তবে আয়ন দ্বারা 1 মোল আয়নের দ্বারা বাহিত চার্জ কত হবে, বাহিত চার্জ হবে N × F। এখানে F কি, F হচ্ছে ফ্যারাডে। তো 1 ফ্যারাডে সমান কত, 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এটা তোমাদের কোথায় পাবে, এটা তোমাদের ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে পাওয়া যাবে, অর্থাৎ তড়িৎ রসায়নের চ্যাপ্টারে রয়েছে। তো 1 মোল Mn+ আয়নের দ্বারা বাহিত চার্জ কত হবে, NF। এই যে ফ্যারাড মানে কি, ফ্যারাড হচ্ছে 1 মোল ইলেকট্রনের আধানকে বলে 1 ফ্যারাড। 1 মোল কার আধান, ইলেকট্রনের যে আধান তাকে বলা হয় কি 1 ফ্যারাড, যার মান 96,500 কুলম্ব। মানে একটি ইলেকট্রনের চার্জকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাবো আমরা। তো এইটা পেলাম আমরা, বাহিনীর চার্জ NF+। এবার কী বলেছে, কোশ্চেন বলছে 1 মিলিমোল Mn2+ দ্বারা বাহিত চার্জের পরিমাণ দেওয়া আছে। তবে 1 মিলিমোল দ্বারা কতটুকু বাহিত চার্জ হবে, অর্থাৎ শর্ত অনুসারে আমরা লিখতে পারি NF × 10⁻³ সমান 993। কারণ 1 মোলে করে কতটুকু, NF। এবার তোমাদের বলেছে 1 মিলিমোল মানে কত, 10⁻³ মোল। 10⁻³ মানে অনুসংখ্যা তো এখানে কমে যাবে, মানে Mn+ আয়নের সংখ্যা এখানে তো কমে যাচ্ছে, কতটুকু 10⁻³ এর পরিমাণে কতটুকু হবে। তো এটা 1 মোলে যদি এত হতো NF, তবে 10⁻³ মোলে কত হবে, NF × 10⁻³ = 193। এবার এখানে মান বসাও, N × F এর মান কত হবে, 96,500 ইন্টু কত হবে, এটা 1/1000 = 193। দুটো শূন্য কাটলো, ওইদিকে নিয়ে যাও। N সমান কত, 193 × 10/965। এটা কাটলে কত হবে, নিচে 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ N সমান কত, 2। উত্তর হলো কি অপশান বি হলো অ্যান্সার। 3 নম্বর প্রশ্নের উত্তর কী হলো, অপশান বি। নেক্সট 4 নম্বর প্রশ্ন।
নেক্সট 4 নম্বর প্রশ্নে কি বলেছে, সরি নেক্সট কত নম্বর প্রশ্ন, কত নম্বর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরে কি বলেছে দেখো, Be3+ আয়নের তৃতীয় বোর কক্ষ ও Ac+ আয়নের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধের অনুপাত তোমাদের নির্ণয় করতে বলেছে। কার কার না, Be3+ আয়নের তৃতীয় বোর কক্ষ এবং Ac+ আয়নের দ্বিতীয় বোর কক্ষ। তো আমরা কি জানি, আমরা জানি এনতম যে কোনো মৌলের এনতম বোর কক্ষের ব্যাসার্ধ, অর্থাৎ যারা বোরের সূত্র মেনে চলে তার এনতম বোর কক্ষের ব্যাসার্ধ কী হবে, A0 × n²/z এটা হবে। A0 মানে কি, A0 হচ্ছে প্রথম কক্ষের ব্যাসার্ধ, প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ। জেড মানে কি, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, মানে কোন মৌলের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি তার ক্রমাঙ্ক। আর এন সমান কি, এন হচ্ছে কততম কক্ষপথ সংখ্যা, এই তো। আর এন সমান A0 × n²/z, A0 সমান কি প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ, জেড সমান পরমাণুর ক্রমাঙ্ক, আর এন সমান কক্ষপথ সংখ্যা। এবার এখান থেকে আমরা কী বের করতে পারবো, আর কততম কক্ষপথে, থার্ড কার Be3+ আয়নের কত হবে, A0 × কততম কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 3² আর এখানে বেরিলিয়াম আয়ন বলেছে, বেরিলিয়ামের কত নম্বর হবে, জেডের মান 4, এটা হলো। একইভাবে আর কত সেকেন্ড, মানে দ্বিতীয় কক্ষপথ ব্যাসার্ধ কার ক্ষেত্রে, Ac+ আয়নের ক্ষেত্রে, তো কত আসবে, A0 × 2² এই দুটো যদি আমরা অনুপাত করলে কত হবে, A0 × 3²/4 A0 × 2² তো এখানে করলে কত হবে, এটা A0 × কত 9/4, এটা যদি অনুপাতটা যদি বাই করে লিখি, বাই করলে কত হবে, A0 × 4/2 সমান কত লিখতে পারি, A0 9/4 ইন্টু উপরে চলে যাবে কে, উপরে যাবে 2 আর নিচে যাবে A0 4, A0 কাটলো, এবার কত হবে, 2 দিয়ে এটা কাটলে 2, এখানে 2, তো কত 9/8 = 9, সরি হ্যাঁ দেখা যাচ্ছে এবার, হ্যাঁ 9:8। দেখো আরেকবার বলে দিই, এটা কি জানি আমরা, আর এন সমান কিন্তু A0 × n²/z, যেখানে A0 কিন্তু প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ, জেড সমান পরমাণু ক্রমাঙ্ক, আর এন সমান কক্ষপথের সংখ্যা। এখানে আর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ Be3+ আয়নের জন্য A0 × 3²/4, আর এখানে কত হবে, আর সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ কার, Ac+ আয়নের ক্ষেত্রে, তো কত হবে, A0 × 2² মানে 2 নম্বর কক্ষপথ, আর Ac-র ক্ষেত্রে হয় 2 কি নিউক্লিয়ার চার্জ। তো এখান থেকে অনুবাদ করলে আমরা পেলাম কি, অনুবাদ করে ক্যালকুলেশন করে মান পেলাম 9:8। এই ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন, এটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে কীভাবে হচ্ছে। আশা করছি কোশ্চেন বোঝা যাচ্ছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে। এইরকম তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের আগে রাইমার্টিন প্রশ্নবিদ্যায় যে কোশ্চেন সেটগুলো আছে, আমি চেষ্টা করবো সমস্ত কোশ্চেন সেট করে দেওয়ার তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখের আগে আমি ট্রাই করবো সমস্ত কোশ্চেন সেট করে দেওয়ার। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিও পাওয়ার জন্য। দেখো নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন। কী বলেছে, বোর কক্ষস্থিত হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে, বলছে একবার ঘুরতে সময় লাগে। এর উত্তর কী হবে, একবার ঘুরতে, এটা তোমাদের ডিরেক্ট কী থেকে কোশ্চেন, দেখো ডেরিভেশন থেকে কোশ্চেন দিয়েছে। ডেরিভেশন থেকে কোশ্চেন কী দিয়েছে, প্রথম ডিরেক্ট বলেছে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে কতটুকু সময় লাগবে। এটা উত্তর হবে, উত্তর অপশান সি হবে, উত্তর হবে কি 4π² mr² NH। এগুলো তোমাদের এক্সপ্রেশন করে অত বড় করে করানো সময় সম্ভব নয় এখন, কারণ করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি চেষ্টা করবো যেগুলো এক্সপ্লেনেশন একটু ভালো করে করা দরকার সেগুলো করবো, আর যেগুলো তোমাদের বইয়ে ডিরেক্ট পেয়ে যাবে সেগুলো নিয়ে আর অত বেশি এক্সপ্লেনেশন করছে না। এটা হচ্ছে এক্সপ্লেনেশন বেড়ে গেল। এবার তোমাদের পরীক্ষায়
শুধু এখানে সময় নয়, যে কোনো এক্সপ্রেশন তুলে দিতে পারে। বোরের যে এক্সপ্রেশনগুলো আছে, বোর কী ছিল, বোরের প্রথম হচ্ছে বোরের ব্যাসার্ধ নির্ণয়। বোরের কী নিয়েছিল, বোরের ব্যাসার্ধ। তো বোরের যে ব্যাসার্ধ নির্ণয় যে সূত্র, তার এক্সপ্রেশন কী, অবশ্যই এটা মনে রাখবে। আর এন সমান কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। কারণ তোমাদের ডিরেক্ট এরকম এক্সপ্রেশন তুলে দেবে, চারটে তুলে দেবে, বলে কোনটা কার এক্সপ্রেশন। তা 2 নম্বর কী আছে, বোরের গতিবেগ, বোরের প্রথম কক্ষের ইলেকট্রন গতিবেগ। কি বোরের প্রথম বোরের দুই এক্সপ্রেশন কী আসতে পারে, যে গতিবেগের এক্সপ্রেশন, কার গতিবেগ। তো গতিবেগ ভি এন সমান কত হয়, ভি এন সমান হয় 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। আর এই টার্মগুলো নিজস্ব অর্থ বহন করে, যেটা এন মানে কি কক্ষপথের নাম্বার, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম মানে কি ইলেকট্রনের ভর, জেড মানে নিউক্লিয়ার চার্জ, ই মানে ইলেকট্রনের আধান। 3 নম্বর মেন এক্সপ্রেশন, যেটা তোমাদের মোট শক্তি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ইএন ইজিক্যাল টু কত হয়, -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই কি, বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হলো 3টে এক্সপ্রেশন, তোমাদের মেন 3টে এক্সপ্রেশন। অবশ্যই ইম্পর্টেন্ট মনে করে রাখবে, কারণ এখান থেকে তোমাদের ডিরেক্ট এক্সপ্রেশন তুলে দিয়ে কোশ্চেন দেবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কী বলেছে, হাইড্রোজেন পরমাণুর এনতম বোর কক্ষের ইলেকট্রনের দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 1.5 পাই এ জিরো হচ্ছে বোর কক্ষের ব্যাসার্ধ, এন বাই জেডের মান নির্ণয় করতে বলেছে। কী বলেছে, হাইড্রোজেন পরমাণুর এনতম বোর কক্ষকের ইলেকট্রনের দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য 1.5 পাই এ জিরো হলো কি তার বোর ব্যাসার্ধ, এন বাই জেডের মান নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে আমরা কী বলতে পারি, আমরা জানি দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কী। দ্বিবগলির ক্ষেত্রে পরে বলে দিয়ে যে 3খানা এক্সপ্রেশন আছে, 4 নম্বর একটা এক্সপ্রেশন তোমাদের এখানে করতে হয়। কি আছে, রিগবার্ড সমীকরণ এক্সপ্রেশন মনে রাখবে। রিগবার্ডের সমীকরণ কি হয়, নিউবার ইজিক্যাল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার বিয়োগ 1/n2 স্কোয়ার। এইটা সমীকরণটা তোমাদের এরকম ডিরেক্ট সমীকরণ জানতে যেতে পারে। তো কত নম্বর, এটা 6 নম্বর কোশ্চেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন পড়েছো, দেখেছো। তো আমরা কি জানি, দ্বিবগলির সমীকরণ কি, দ্বিবগলির সমীকরণ হচ্ছে ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি। এটা কি, এটা দ্বিবগলির সমীকরণ। এবার আমরা আর একটা সমীকরণ কে জানি, এমভি আর সমান NH বাই 2 পাই। এটা বোর তত্ত্ব থেকে আমরা দেখেছিলাম। কি, বোর তত্ত্বের সাথে কৌণিক ভরবেগের সাথে তার বর্ধনশীল কক্ষপথের সম্পর্ক। কি, এমভি আর ইজিক্যাল টু NH বাই 2 পাই। এখান থেকে এমভি সমান আমরা কি পাবো, এমভি সমান পাবো NH বাই 2 পাই আর। হলো এবার এমভি এখানে চেঞ্জ করে কী লিখতে পারি আমরা, না এইচ বাই NH আর 2 পাই আর উঠে গিয়ে উপরে চলে যাবে, 2 পাই আর উপরে গেল, এইচ কাটলো, তোমাদের উপরে থাকলো কি, উপরে থাকলো 2 পাই আর বাই এন। এবার আর এর এক্সপ্রেশন থেকে তোমরা জানো আর সমান কত, এটা যদি আমরা এনতম কক্ষপথ বলে দিই, আর সমান A0 প্রথম কক্ষপথ ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটাই তো কি সূত্র, মানে এই যে বড় যে ফর্মুলা ছিল আর এর, সেখান থেকে যদি আমরা ধ্রুবক পদগুলো বাইরে আলাদা করে দিই, দিয়ে A0 লিখে দিই, এবং এন স্কোয়ার বাই জেড হচ্ছে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছিল। তো এটা 2 পাই ইন্টু A0 এন স্কোয়ার বাই এন ইন্টু জেড। তো এটা কাটলে হবে এন, আর এখান থেকে ল্যামডার মান কত দেওয়া ছিল, এদিকে ল্যামডার মান ছিল 1.5 পাই A0, 1.5 পাই A0, 1.5 পাই A0। A0 ক্যান্সেল হলো, এদিক থেকে পাই ক্যান্সেল আউট হলো। তো এন বাই জেড সমান কত পড়ে থাকলো, এন বাই জেড ইজিক্যাল টু পড়ে থাকলো 1.5/2 সমান 0.75। এটা হচ্ছে উত্তর, এটা আছে অপশান বিতে। তো 6 নম্বর কোশ্চেনের উত্তর গেল কি, অপশান বি। দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন। নেক্সট 7 কি বলেছে, দেখেছে 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে একটা সেট দেওয়া আছে 4টের কোয়ান্টাম সংখ্যার, এর মধ্যে ক্রোমিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনের কোয়ান্টাম 4টে কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা। কার ক্রোমিয়াম 24-এর 19তম, মানে ইলেকট্রনের কত হবে
1s2 2s2 2p6 3s2 3p6। 2 4 10 12 16 18 হয়ে গেছে। এবার 19 নম্বর ইলেকট্রন কোথায় ঢোকে? ক্রোমিয়ামের ক্ষেত্রে 19 নম্বর ইলেকট্রন ঢোকে 4s1, অর্থাৎ 4s এ হতে ঢোকে কি 19 নম্বর ইলেকট্রন ঢোকে। তো 4s3ডির মধ্যে ইলেকট্রন এরপরে ঢুকে কোথায়? 3pর পরে 4s ইলেকট্রন ঢোকে, সেজন্য হচ্ছে এটা 4s1। তো এই যে 4s1 এটা 19 নম্বর ইলেকট্রন, এটা 19 নম্বর ইলেকট্রন। এই কক্ষপথে 4টে কোয়ান্টাম কি আসবে? n সমান কত হবে? 4। l সমান কি, এটা যেহেতু s এর ক্ষেত্রে l হলো 0 হয়। তারপর এখানে m সমান কত হবে? l সমান যদি 0 হয় m সমান 0 হবে, আর s সমান হবে +12। এইগুলো অপশান, এই সেটটা কোথায় আছে? দেখো এই সেটটা আছে অপশান বিতে, উত্তর হবে অপশান বি। নেক্সট 8 নম্বর প্রশ্ন। দেখো একটু ফাস্ট যেতে হবে, কারণ প্রচুর কোশ্চেন, তাড়াতাড়ি শেষ করতে হবে। কিছু কোশ্চেন টাইম লাগবে আর কিছু কোশ্চেন করে যাবো। এবার 8 নম্বর কোশ্চেন বলছে, স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও একটি ইলেকট্রন একই বিভব প্রভেদে ত্বরণ লাভ করলো। ইলেকট্রনের থেকে প্রোটন যদি বলে 200 গুণ ভারী, ধরে নিলে প্রোটনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? দেখো একটা বড় কোশ্চেন, লেন্দি, একটু দেখে নাও কোশ্চেনটা। বলেছে যে স্থির অবস্থায় থাকা একটি প্রোটন ও একটি ইলেকট্রন একই বিভব প্রভেদে ত্বরণ লাভ করলো। ইলেকট্রনের থেকে প্রোটন যদি 200 গুণ ভারী হয়, একটা বাস্তবে আমরা ইলেকট্রন থেকে প্রোটনের ভর কত হয়? 1837 গুণ ভারী হয়, কিন্তু এটা 200 গুণ হতে পারে, এটা ভুল করে প্রিন্টিং হয়েছে, এটা তোমরা 2000 ধরে নিয়ে কোশ্চেন অঙ্ক করতে হবে। অ্যাকচুয়ালি প্রোটন ইলেকট্রনের থেকে কত গুণ ভারী হয়? 1837 গুণ ভারী হয়, কিন্তু এখানে 200 করেছে, এটা প্রিন্টিং মিস্টেক বলতে পারো, এটা 2000 ধরে নিয়ে অঙ্কই করতে হবে। 2000 গুণ ধরে নিলে প্রোটনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি ও ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ই এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? অপশান নিতে আছে ল্যামডা পি সমান ল্যামডা ই বাই 20 × 20√5। অপশান বিতে আছে ল্যামডা পি ইজ ইকুয়াল টু ল্যামডা ই বাই 2000। অপশান সিতে ল্যামডা পি সমান 20√5 ল্যামডা ই, আর ল্যামডা পি সমান 2000 ল্যামডা ই। এই তো 4টে অপশান দেওয়া আছে। অঙ্কটা করো, অঙ্কটা দেখো কি আমরা জানি, কি আমরা জানি ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ কি? ডি ব্রগলি সমীকরণ হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। এখানে ল্যামডা পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি এইচ বাই এম পি ভি। একইভাবে ল্যামডা ই সমান কি লিখতে পারবো? এইচ বাই এম ই ভি। যেহেতু দুজনের কি এটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এবং এক্ষেত্রে বেগ দুটোই কি সমান, যেহেতু একই বিভব প্রভেদে কাজ করেছে, তো এখানে আমরা কি লিখতে পারি? ল্যামডা পি বাই ল্যামডা ভি, ল্যামডা ই ইজ ইকুয়াল টু কত? এইচ বাই এম পি ইন্টু ভি। এটা উল্টে গেলে উপরে চলে যাবে কি এম ই ভি বাই এইচ, এইচ ক্যান্সেল আউট, এটা কাটবে। তো উপরে আসলো এম ই, নিচে আসলো এম পি। তো এম এর মান কত? এম ই থাকলো, আর এম ই কি এম পি সমান সমীকরণে কি অঙ্কে কী দেওয়া আছে? অঙ্কে বলেছে এম পি ইজ ইকুয়াল টু 2000 এম ই, অর্থাৎ ইলেকট্রনের ভর প্রোটনের ভরে 2000 গুণ। প্রোটনের ভর কি হয়? ইলেকট্রনের ভরে 2000 গুণ। তো এখানে বসিয়ে দাও এম ই বাই 2000 এম ই। তো এটা কত আসছে? এটা আসছে ল্যামডা পি বাই ল্যামডা ই। তো এম এম ক্যান্সেল আউট হলো, তো কী থাকবে? ল্যামডা পি সমান লিখতে পারি আমরা ল্যামডা ই বাই 2000। এটা উত্তর। এটা কোন অপশন আছে? এটা আছে অপশন নম্বর বিতে আছে, এটা অ্যান্সার। বোঝা গেল কত নম্বর? 8 নম্বর। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে দেখো যে 4f কক্ষ কার কার? 4f ও 3s এর কক্ষকীয় কৌণিক ভরবেগের পার্থক্যের মান কত? কি কক্ষকীয় কৌণিক ভরবেগ। তো এর ক্ষেত্রে 4p এর ক্ষেত্রে কক্ষকীয় কৌণিক ভরবেগের মান কত হবে? আমরা জানি কক্ষকীয় কৌণিক সূত্র হচ্ছে √L × L+1 × h/2π। এবার 4f এর ক্ষেত্রে এল সমান কত হয়? 3। তাই কক্ষকীয় কৌণিক ভরবেগের মান কত আসবে? কক্ষকীয় কৌণিক ভরবেগ হবে √3 × 3 + 1 h/2π। তো সমান কত? √12 h/2π। তো কত হবে? 2√3 h/2π। একইভাবে কার ক্ষেত্রে? 3s এর ক্ষেত্রে কী হবে? এর ক্ষেত্রে L = 0, তাই কক্ষকীয় কৌণিক ভরবেগের মান কত হবে? √0 × 0 + 1 × h/2π, তো সমান 0। তো 4f এর ক্ষেত্রে কত আসলো? 2√3 h/2π, আর এখানে আসলো 0। তো পার্থক্যর মান কত হবে? পার্থক্য হবে এটাই পার্থক্য থাকবে, 0 বাদ দিলে তো কিছুই হয় না, তো 0 দিলে ওইটাই থাকবে, এটাই থাকলো, এটাই উত্তর।
নেক্সট 10 নম্বর প্রশ্ন। কত নম্বর? 10। দেখো 10 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে গ্যালোডিনিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কত? গ্যালোডিনিয়ামের জেড সমান কত আছে? জেড সমান আছে 64। তো এর সঠিক ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? না, সঠিক ইলেকট্রন বিন্যাস হবে অপশান এ Xc4f7 5d1 6s2। এটা হচ্ছে উত্তর, গ্যালোডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন করবে বাড়িতে যে দেখবে কোনটা, কারণ এক্সি 54টা নেয়, তারপরে ওগুলো কন্টেন্ট করে। নেক্সট স্তম্ভ মেলানো দিয়েছে, স্তম্ভ মেলানোটা ভালো করে দেখে নাও তোমরা একবার। স্ক্রিনে স্তম্ভ মেলানোটা শেয়ার করা হয়েছে। কী দিয়েছে? স্তম্ভ মেলাতে কী বলেছে? 31 পরমাণু ক্রমাঙ্ক, 50 পরমাণু ক্রমাঙ্ক, 56 পরমাণু ক্রমাঙ্ক, 14 পরমাণু ক্রমাঙ্ক কোন কোন পর্যায়ে কোনটি অবস্থিত। তো কোন পর্যায়ে কোনটি অবস্থিত করার জন্য আমাদের জানতে হবে কি প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম আছে কি নিষ্ক্রিয় হিলিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 2। তারপরে থাকে হিলিয়ামের পরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এর পরমাণু ক্রমাঙ্ক হবে, এর হয় 10, এর হয় 18, এর হয় 36, এর হয় কত? 54, আর এর হয় 86। এই যে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক। এটা বলার মেন উদ্দেশ্য কি? যদি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 2 অথবা 2 এর কম হয়, সেটি কোন পর্যায়ে অবস্থান হবে? সেটি হবে ফার্স্ট পর্যায়ে, ফার্স্ট পিরিয়ডে অবস্থান হবে। যদি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 10-এর কম হয়, তখন সেটা কোথায় যাবে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হবে। সেটা কি? এটা সেকেন্ড পিরিয়ড হবে। যদি 18-এর কম হয়, কী পিরিয়ড হবে? থার্ড পিরিয়ড হবে। 36-এর কম হলে কত হবে? ফোর্থ পিরিয়ড হবে। 54-এর কম হলে কত হবে? ফিফথ পিরিয়ড হবে। আর যদি 86-এর কম হয়, হবে সিক্সথ পিরিয়ড। আর 86-এর বেশি আসলে সেভেন্থ পিরিয়ড। এই তো নর্মাল আমাদের ইলেকট্রন বিন্যাস আসলো। সেভেন্থ পিরিয়ড এটা হচ্ছে অগ্রেনেশন থাকে ওজি। তো এখানে কি আসলো? এই গেল। এবার কত দিয়ে আছে? 31 পরমাণু ক্রমাঙ্ক কোন নম্বর পর্যায়ে অবস্থিত হবে? এখান থেকে আমরা দেখে বলতে পারি 31 যেহেতু 36-এর নিচে, তো 4 নম্বর পর্যায়ে হচ্ছে ফোর্থ পিরিয়ড। তারপরে কি আছে? 50 কত? 54-এর কম, তো এটা হবে কি ফিফথ পিরিয়ড। তারপরে কি আছে? না 56 কত হবে? দেখো জেনারেল থেকে 2 বেশি, তো এটা হবে সিক্সথ পিরিয়ড এলিমেন্ট। আর একটা কি আছে? আর একটা আছে 14 কি 18 থেকে কম, তাই এটি হবে থার্ড পিরিয়ড এলিমেন্ট। তো এখান থেকে আমাদের কোন অপশানটা মিলল? না, অপশানটা মিলল হচ্ছে ডি অ্যান্সার আমাদের এখানে কারেক্টলি হয়েছে, কারণ 1-এর সাথে কত হবে? সি, 2-এর সাথে কী হবে? এ, 3-এর সাথে কী হবে? ডি, আর 4-এর সাথে কী হবে? বি। এই গেল আমার উত্তর। কোশ্চেনটা আরেকবার দেখে নাও, স্ক্রিনে শেয়ার করা হলো, দেখে নিয়ে পরের কোশ্চেন আরেকবার দেখে, উত্তরটা আরেকবার এক্সপ্লেনেশনটা দেখে নিয়ে পরের কোশ্চেনে চলে আসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে এক্স মৌলটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায় এবং 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। এক্স মৌলটি কোথায় অবস্থিত? চতুর্থ পর্যায়ে অবস্থিত। কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়। এবং কি? এবং 15 নং শ্রেণীতে। চতুর্থ পর্যায় এবং 15 নম্বর শ্রেণী যখন বলেছে, তখন তোমরা বুঝে নেওয়া উচিত 15 নম্বর শ্রেণী মানে কি? পর্যায় সারণীতে প্রথমে থাকে কত? দুখানা এস ব্লক থাকে। এস ব্লকের দুটো গ্রুপ। তো এস ব্লকের কটা গ্রুপ? দুটো গ্রুপ থাকে। তারপরে থাকে কত? ডি ব্লকের থাকে কটা? 10টা গ্রুপ। তারপরে আসে পি ব্লকের থাকে 6খানা গ্রুপ। এই তো গ্রুপ ডিভিশন। পর্যায় সারণী যদি তোমরা ভালো করে দেখো টেবিলটা, প্রথমে থাকে এস ব্লক, যার দুটো গ্রুপ, গ্রুপ 1 গ্রুপ 2 নিয়ে এস ব্লক হয়। তারপরে গ্রুপ 3 থেকে 12 হয় ডি ব্লক এলিমেন্ট। আর কত? 15, তারপরে 13 থেকে 18 পর্যন্ত হয় পি ব্লক এলিমেন্ট। যেহেতু এর 15 নম্বর শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ প্রথমে এস অরবিটালে দুটো ইলেকট্রন ভর্তি থাকবে, ডি এ কটা? 10টা ইলেকট্রন ভর্তি থাকবে। আর 10 আর 2 12 হলো, আর পিতে থাকবে 3টে ইলেকট্রন। তবেই তো হচ্ছে তার পরমাণু 15 আসছে। তো 15 আসতে এসে দুটো থাকতে হবে, ডি এ 10টা আর পি এ 3টে। তো এই যে অপশান কোথায় দেখো, অপশান ডিতে এরা বলেছে কি এস এবং ডি পূর্ণ, এবং পি হচ্ছে, যেহেতু পি এ 3টে, পি হচ্ছে অর্ধ পূর্ণ। এই হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর কোশ্চেন? 12 নম্বর প্রশ্ন। নেক্সট 13 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন মৌলটির প্রথম আয়নন বিভব সবথেকে বেশি? তো প্রথম আয়নন বিভব সবথেকে বেশি কে কে দিয়েছে? অপশান এতে দেওয়া আছে আরবি, অপশান বিতে দেওয়া আছে এনএ, অপশান সিতে দেওয়া আছে কে, আর অপশান ডিতে দেওয়া আছে এসসি। তো এর মধ্যে কার আয়নন বিভব মান সর্বাধিক? দেখো 3খানা কে কে, সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম। প্রত্যেকে 3টে কি গ্রুপ 1 এলিমেন্ট। আর আমরা জানি গ্রুপ 1 এলিমেন্টের
আয়রন বিভব কম্পারেটিভলি অন্য মৌলের থেকে কম হয়। এখানে তোমাদের দেখতে হয় কী কী মৌল দিয়েছে। সবগুলো যদি গ্রুপ ওয়ান থাকতো তো উপর থেকে নিচে গেলে যে হয় আয়রন বিভব কমে যায়, তো সবার দিকে বেশি করা হতো, যে উপরে থাকতো তার হতো আয়রন সব থেকে বেশি, যদি সবগুলো সেম গ্রুপের এলিমেন্ট থাকতো। কিন্তু এখানে দেখো একটা এসসি বলা আছে, যেটা ডি ব্লক এলিমেন্ট, যার পরমাণু ক্রমাঙ্ক কত হয় 21। ডি ব্লক এলিমেন্ট হওয়ার জন্য এবং পরমাণু ক্রমাঙ্ক 21 হওয়ার জন্য এর ইলেকট্রন আয়রন শক্তি কার থেকে, এস ব্লক এলিমেন্ট থেকে বেশি হয়। তো উত্তর হচ্ছে স্ক্যান্ডিয়াম এসসি। তো 14 নম্বর প্রশ্ন দেখো, বলে দিই তোমাদের উত্তর, মানে যে এমসিকিউ এর উত্তর যে বই শেষে অবশ্যই দেওয়া আছে, দেওয়া নেই তাই না, কিন্তু কিছু কিছু জায়গায় ভুল আছে, অল্প কিছু জায়গায়। এবং সবথেকে ভাইটাল যেটা, ওখানে এক্সপ্লেনেশন করা নেই, কী করে উত্তরেরও জানা নেই। তোমাদের মেন জানতে হবে কী করে উত্তর আসছে, কারণ এটাই যে পরীক্ষা আসবে, এই যে দুটো সেট বা চারটে সেট করলে পরীক্ষা কমন পেয়ে যাবে তা তো হয় না। তোমাদের জানতে হবে এর পিছনের এক্সপ্লেনেশন কী প্রত্যেকটা কোশ্চেনের। তাই ভিডিওটি একটু লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, যার যেখানে সমস্যা হবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন। তো 14 নম্বর প্রশ্নই কত 30 মিনিট চলছে। নেক্সট এখনও কাছে কতগুলো 21টা কোশ্চেন আছে। বলছে সোডিয়াম ধাতুর উপর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে, দেখো এটা বড় কোশ্চেন, স্ক্রিনে দেখে নাও কোশ্চেন। বলেছে বিবৃতি 1-এ সোডিয়াম ধাতুর উপর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটি একটি সুস্থিত যৌগ। তো এটা সত্য ঘটনা, কারণ সোডিয়াম ধাতুর উপর দিয়ে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, তখন তো সোডিয়াম ক্লোরাইড যৌগটি তৈরি হচ্ছিল, এবং যেটি কি স্টেবল যৌগ। তবে বিবৃতি 1 সত্য, মানে বিবৃতি এ ঠিক। আর এখানে কারণ কি বলেছে, কারণ সোডিয়াম ক্লোরাইড যৌগে NH এবং Cl এর কী হয়, অষ্টক পরিপূর্ণ না হলেও এটি গঠিত হয়ে থাকে। তো এটা তো হতে পারে না। NaCl থেকে যে Na+Cl মাধ্যমে NaCl তৈরি করে, সেটা দুটোরই কি অষ্টক পূরণ হয়। এখানে বেশি কিছু বলার নেই, কারণ তোমরা এটা জানো, একদম বেসিক সিম্পল কোশ্চেন এটা। তো উত্তর আমাদের কী যাবে, এখানে এর উত্তর যাবে অপশান সি। 14 নম্বর উত্তর কী যাবে, অপশান সি। এটা তোমরা ক্লাস 10 থেকে দেখে আসছো, ক্লাস 10-এর যে আইন সামাজিক যোগের ভেতরে ছিল এটা, তাই বেশি এক্সপ্রেশনে গেলাম না টাইম করে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন। এটা একটু ভালো কোশ্চেন, এটা দেখতে পারো। 15 নম্বর প্রশ্ন সুন্দর কোশ্চেন একটি, যেটাই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটার উত্তরও বইয়ে ভুল দেওয়ার রয়েছে। তো কী বলেছে যে CO3 2- কে কার্বনেট আয়ন, CO3 2- আর CO2CO, এদের বলেছে বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কী হবে। বন্ধন দৈর্ঘ্য কার বেশি হবে কার কম হবে, প্রথম বন্ধন দৈর্ঘ্য কার বেশি কার কম বুঝলে আমাদের স্ট্রাকচার জানতে হবে। এবার কার্বনেট আয়নের স্ট্রাকচার কেমন দেখতে হয়, মাঝে থেকে C, একদিকে থেকে অক্সিজেন, এইটা কি কার্বনেট আয়নের স্ট্রাকচার। এবার কার্বনেট আয়নের স্ট্রাকচার এটা, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কী হয়, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার হয় এটা। আর সিও স্ট্রাকচার কত হয়, সিও স্ট্রাকচার হয় সি থাকে এখানে, অক্সিজেন এখানে, আর একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। এটা কী বন্ড তৈরি করে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। এটাই কি, এটা হচ্ছে কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার, এটা কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার, এটা কার্বনেট আয়নের স্ট্রাকচার। কিন্তু এখানে মজার বিষয় হলো, কার্বনেট আয়নের যে স্ট্রাকচার রয়েছে সেটি রেজোন্যান্স দেখায়। মানে এখানে যে ইলেকট্রনটা রয়েছে, এটা লোন পেয়ে গেল, এইটা এখানে পরের চার্জটা এটা উঠে যায়, যে কী তৈরি হয়, এটা রেজোনেন্স স্ট্রাকচার হয় CO-, একইভাবে এটা এখানে যখন এখানে পড়বে, এই বন্ধনটা খুলে যাবে, যে কী তৈরি হবে CO-, এখানে যে তিনটে রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া গেল, তার একটা হাইব্রিড স্ট্রাকচার আঁকা যায়। হাইব্রিড স্ট্রাকচার কী হবে, হাইব্রিড স্ট্রাকচার সি মাঝে তিনটে সিঙ্গেল বন্ড ও দিয়ে দিলাম। নেক্সট কী করতে হয়, এখানে একটা সবগুলোই পার্শিয়ালি ডবল বন্ড রাখতে হয়। এটা গেল তার কি হাইব্রিড রেজোনেটিং স্ট্রাকচার। এটা কি হাইব্রিড রেজোনেটিং স্ট্রাকচার, RHS। হাইব্রিড রেজোনেটিং স্ট্রাকচারে কি আমরা দেখলাম কি, কার্বন এবং অক্সিজেনের মধ্যে পার্শিয়ালি দ্বিবন্ধন উপস্থিত, মানে এক বন্ধন থাকে আর একটা অর্ধেক বন্ধন মাঝে মাঝে থাকে। রেজোনেটিংয়ের ফলে এটা সব জায়গায় কী করে, এটা সব জায়গায় এক জায়গায় নির্দিষ্ট জায়গায় লোকালাইজ না থেকে পুরো সিস্টেমের উপরে ডিলোকালাইজ হয়ে থাকে, মানে সব জায়গায় ডিলোকাইজ বলতে সব জায়গায় ঘুরে বেড়ায়। নেক্সট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হয়, এটা পুরোপুরি এটা একটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, এটা সিগমা একটা পাই। তো এটা কি, এটা হচ্ছে একটা সিগমা একটা পাই নিয়ে গঠিত একটি যৌগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে দুটো সিগমা দুটো পাই নিয়ে একটা স্টেবল যৌগ তৈরি করে, এটা দ্বিবন্ধন নেচার দেখায়। আর এটা আছে CO
কার্বন মনোক্সাইডের বন্ধন কি দেখায়, একটা সিগমা, একটা পায়ের, একটা কোঅর্ডিনেট বন্ধন। আমরা নর্মাল জানছি কি যত বন্ধন সংখ্যা বাড়ে তার বন্ধন দৈর্ঘ্য তত ছোট হয়, অর্থাৎ সে যত টাইটলি বাউন্ড থাকে, মানে যত বন্ধন সংখ্যা বাড়বে তার বন্ধন টাইটলি হবে, তো তার বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে। তো সবথেকে ছোটো বন্ধন দৈর্ঘ্য কার? CO। তারপরে বন্ধন দৈর্ঘ্য এটা হচ্ছে 3 বন্ধন, তারপরে হবে 2 বন্ধনে CO2, তারপরে হচ্ছে 1.5 বন্ধনে CO3 2-। এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। তো সব থেকে ছোটো হবে CO এবং সব থেকে বড়ো হবে CO2 2-, CO3 2-। নেক্সট, এটা গেলো কত নম্বর কোশ্চেন? 15। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। নেক্সট 16 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে। বলেছে PCl5 যৌগে ClPCl বন্ধন কোণের মান কত? তো PCl5 যৌগের বন্ধন কোণ জানতে হলে আমাদের হাইব্রিডেশন প্রথম বের করতে। হাইব্রিডেশন কি? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন কত হবে? 5। আর ফসফরাসের রাষ্ট্র কক্ষে 5টি ইলেকট্রন থাকে। 5টি Cl দ্বারা আবদ্ধ যৌগ, মানে একটি পরমাণুর সংখ্যা 5টি, কত হলো 5। 5 আসলে হয় sp3d। আর sp3 হলো স্ট্রাকচার কি হয়? TBP, ট্রাইগোনাল বাই পিরামিডাল, TBP। তবে এই TBP স্ট্রাকচার দেখতে কেমন হয়? TBP স্ট্রাকচার হয় মাঝে থাকে ফসফরাস, 3 দিকে 3টে থাকে Cl, এটা থাকে প্লেনে, আর কি থাকে? একটা Cl উপরে, একটা Cl নিচে। এই হচ্ছে TBPর গঠন স্ট্রাকচার। তো 3টে Cl থাকে কি একই প্লেনে, যার বন্ধন কোণ কত হয়? এই বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। আর এই বন্ধন কোণ কত? এই Cl আর এই Cl এর বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কটা আছে? একটা আছে 180 ডিগ্রি। তিনখানা বন্ধন আছে কত? 120 ডিগ্রি। আর এই বন্ধনটা কত হয়? এই ClP আর এই Cl এর বন্ধন হয় 90 ডিগ্রি। তো কী হয়? এই Cl বন্ধন হয়, তবে 90 ডিগ্রি কটা আছে? 90 ডিগ্রি বন্ধন আছে একটা, দুটো, তিনটে। কারণ কি? দেখো এইদিকে উপরে থাকে একটা, আর এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা থাকে। তো এই যে বন্ধন 90, এর সাথে 90, এর সাথে 90, তো উপরে 3খানা 90, নিচে 3খানা 90, অর্থাৎ 6খানা 90 ডিগ্রি। তো উত্তর কি হলো? উত্তর কোনটা যাবে এখান থেকে? 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি। সি হচ্ছে উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে নিচের কোনটি N পরমাণু sp সংকরায়িত? কোন পরমাণুটি কি sp সংকরায়িত? তো sp সংকরায়িত তোমরা হাইব্রিডেশন চেক করা সবাই জানো, একবার চেক করে নাও। কি আছে? NO2+ আছে। NO2+ হাইব্রিডেশন কী করে চেক করতে হয়? H = কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন, এখানে কেন্দ্রে থাকে নাইট্রোজেন, যোজক ইলেকট্রন 5টা, 5 যোগ, এখানে ও আছে 2টো, কিন্তু অক্সিজেন যেহেতু দ্বিপরমাণু গ্যাস সেজন্য অক্সিজেনকে কাউন্ট করা যাবে না। এখানে কী আছে? তার বদলে প্লাস চার্জ আছে একটি, অর্থাৎ একটি ইলেকট্রন কম। প্লাস চার্জ থাকলে -1 হয়। -1 আসলে কী হলো? হাফ ইন্টু 4, 4 সমান কত? 2। তাই 2 যদি এইচের মান বেরোয় তার সংকরায়িত অবস্থা sp। আমাদের একটা অপশান কে দেয়? প্রথম অপশান দেখে আমাদের উত্তর হয়ে গেল, তারপরে উত্তর দেখার দরকার নেই। উত্তর হলো অপশান এ। না হলে এক একে সবগুলো চেক করতে, তোমরা সবগুলো চেক করে অবশ্যই কমেন্টে জানাবে কার কোনটা হাইব্রিডেশন হয়েছে। তো এটা তোমাদের বাড়ির কাজ। হোমওয়ার্ক কত থাকলো? 17 নম্বর কোশ্চেনের যে বাকি 3টে রয়েছে, অর্থাৎ BCD এর যে অপশানগুলো রয়েছে তার হাইব্রিডেশন কত হবে সেটা চেক করে অবশ্যই কমেন্টে দেবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 কী বলছে? ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট আয়নের গঠন কী হয়? চতুস্থলকীয় হয়। এর কারণ জানতে চেয়েছে। কার ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট আয়নের গঠন কি আছে? চতুস্থলকীয়। এর কারণ কি? অপশান এতে বলছে কোনো পাই বন্ধন থাকে না। অপশান বিতে বলছে অক্সিজেন পরমাণুর পি কক্ষকে ও ম্যাঙ্গানিজের পি কক্ষের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। সিতে বলেছে অক্সিজেন পরমাণুর ডি কক্ষক এবং ম্যাঙ্গানিজ পরমাণুর ডি কক্ষকের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। এবং ডিতে বলেছে অক্সিজেন পরমাণুর পি কক্ষক এবং ম্যাঙ্গানিজের ডি কক্ষকের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। তো এখানে পাই বন্ধন গঠিত হয় কার কার সাথে জানতে হবে, না কোনো বন্ধন থাকে না সেটা দেখতে হবে। তো কী দিয়েছে দেখো? ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেটের গঠনটা একটু বুঝে নাও। এটা অন্য ধরনের গঠন, কারণ এটা তোমরা করোনি জেনারেলি এটা কির মধ্যে পড়ে? এটি অন্য টাইপের গঠন দেখায়, মানে অন্য কি চতুস্থলকীয় দেখায়, কিন্তু অন্য ধরনের চতুস্থলকীয় তৈরি করে অন্যভাবে। আমরা কি জানি sp3 মানে চতুস্থলকীয়, তাই তো? কিন্তু আরেকটাও মানে চতুস্থলকীয় হয়, D3S মানে কী হয়? চতুস্থলকীয়। এখানে ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট বা ম্যাঙ্গানেট কী করে? D3S তৈরি করে। বন্ধনের প্রকৃতি কী করে এরা? D3S।
দেখো কী করে করে। প্রথম যদি আমরা দেখি এদের স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচার কত হবে MN ও তো MN অক্সিজেন দ্বিবন্ধন দেওয়া থাকে, এই অক্সিজেন দ্বিবন্ধন থাকে, এই অক্সিজেন মাইনাস, এই অক্সিজেন মাইনাস, এটা হলো কি MN ও 4। আর একটা আছে পারম্যাঙ্গানেট মানে MN ও 4 একটা মাইনাস, আর এটা হলো দুটো মাইনাস। এখানে দুটো মাইনাস মানে কটা হবে, এটা একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তো। এটা গেল কি, এটা গেল ম্যাঙ্গানেট, এটা গেল পারম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট আয়নের দুটো চার্জ, এটা একটা চার্জ। এবার দুটোরই হাইব্রিডাইজেশন অবস্থা কী হয়, হাইব্রিডাইজেশন বোথ, দুটোরই হাইব্রিডাইজেশন বা সংকরণ অবস্থা কী হয় না D3S হয়। D3S মানে হয় টেট্রাহেড্রাল চতুস্থলকীয়। এটা কী করে আসছে, যখন আমরা MN এর কী করবো ইলেকট্রোনেট করবো কিসে গ্রাউন্ড স্টেটে, জিএসে MN এর ইলেকট্রোনেট করলে কত হবে না 3D5 4S2, এইটাই তো হয় ম্যাঙ্গানিজের। 3D5 মানে কত, ডিএ থেকে কটা ইলেকট্রন 5টা ইলেকট্রন, আর এসে থেকে কটা ইলেকট্রন 4S থাকে 2টো ইলেকট্রন, আর 3Dতে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এতে থাকে 2টো, এই তো। এবার একে যখন MNকে যখন এক্সাইজে হিট নিয়ে MN কোথায় যাবে, এক্সাইজের স্টেটে যাবে। এক্সাইজ স্টেটে গেলে কী তৈরি করবে, এটা 3Dতে 5টা ইলেকট্রনই থাকবে 1 2 3 4, এবং 4Sএর একটা ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে 4Pতে যাবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর একটা 7টা, অর্থাৎ 4Sএর একটা ইলেকট্রন যে ফাঁকা পাশে কী ছিল P ছিল 4P, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে। এবার হবে কি, এবার হবে বন্ধন তৈরির কাজ। এই বন্ধন তৈরি করার জন্য MN অক্সিজেন আর MN এর বন্ধন তৈরি হওয়ার জন্য কী করবে, MN থেকে 3টে অরবিটাল নেবে, অর্থাৎ MN এর 3D থেকে 3টে এবং S থেকে একটা। MN এর 3টে, এই 3টে আর এ একটা মিলে কী তৈরি করবে, কী ধরনের বন্ধন তৈরি করবে, এটা তৈরি করবে D3S। এটা হলো MN এর 3টে নিল এবং একটা নিল, এখানে এই অক্সিজেনটা এর সাথে কী বন্ধন করবে, সিগমা বন্ধন করবে। একটা অক্সিজেন এর সাথে সিগমা করবে, একটা অক্সিজেন এর সাথে সিগমা করবে, আর একটা অক্সিজেন এর সাথে সিগমা করবে, 4টে সিগমা বন্ধন পেলাম আমরা। আর করবে কি, এই যে এখনও 3Dতে যে একটা ইলেকট্রন পড়ে আছে, তো এটা কি 3D অরবিটালের ইলেকট্রন, আর অক্সিজেনে কি থাকে 2p অরবিটাল ইলেকট্রন থাকে। 3D আর 2pর মধ্যে কী তৈরি করবে, পাই বন্ধন তৈরি হয়। 3D আর 2pর মধ্যে দুখানা কি, দুটো আলাদা আলাদা অক্সিজেন, দুটো আলাদা আলাদা 3D অরবিটাল ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে পাই বন্ধন তৈরি করে। তো এখানে পাই বন্ধনে কী তৈরি হয়, ম্যাঙ্গানিজের ডি এর সাথে অক্সিজেনের পি পরমাণু, পি কক্ষকের সাথে। তো উত্তর হবে অপশান ডি। তো দেখো কোশ্চেনটা একবার ভালো করে দেখে নাও, স্ক্রিনে শেয়ার করা হলো কোশ্চেনটি, ভালো করে দেখে নাও। কোশ্চেনে বলেছে যে ম্যাঙ্গানেট এবং ম্যাঙ্গানিজ আয়নের, ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেটের আয়নের গঠন চতুস্থলকীয় হয়, কারণ কি, কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখে নাও, তো উত্তর হলো অপশান ডি, কারণ অক্সিজেন পরমাণুর পি কক্ষক এবং ম্যাঙ্গানিজ পরমাণুর ডি কক্ষের মধ্যে কী তৈরি হয়, একটা পাই বন্ধন গঠিত হয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কত নম্বর প্রশ্ন 19। কী বলেছে 19 নম্বর, বলেছে CN প্লাস CN মাইনাস NO ও CO2 এর মধ্যে কোনটির বন্ধন কোণ সর্বাধিক আকার। বলেছে CN প্লাস CN মাইনাস NO আর CO2 এদের মধ্যে কার বন্ধন ক্রম সর্বাধিক হয়, কি বন্ধন ক্রম বা বন্ড অর্ডার বলে এটাকে, অথবা বন্ধন ক্রম বলে, তাই তো। কার বন্ধন ক্রম সর্বাধিক বের করতে হলে তোমাদের কী হতো, এটা হচ্ছে এমওটি থিওরির কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর অধ্যায়ের যে এমওটি থিওরি আছে সেখানকার কোশ্চেন। এমওটি থিওরিতে কোশ্চেন করতে হলে তোমাদের ইলেকট্রোনিক্স করতে হবে, কারণ মলিকুলার অরবিটাল দিয়ে ইলেকট্রোনিক্স করতে হবে, তারপরে করতে হবে। এখন মলিকুলার অরবিটাল দিয়ে ইলেকট্রোনিক্স করতে চাই, তোমাদেরও টাইম যাবে এবং আমারও টাইম যাবে, এবং সেটা কোশ্চেন এই ভিডিও লেন্থ হবে, তার সাথে তোমাদের পরীক্ষা হলে করার জন্য এটা উপযুক্ত প্রসেস নয়। তো উপযুক্ত প্রসেসের জন্য আমাদের শর্ট ট্রিক্স লাগাতে হবে, কী লাগাতে হবে, ট্রিক্স লাগাতে হবে, শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স কী হয়, এখানে শর্ট ট্রিক্স হয় যে CN প্লাস আছে, তো এর টোটাল ইলেকট্রন কত হবে, CN প্লাসের টোটাল ইলেকট্রন, CN হচ্ছে 6টা, N এর 7টা, একটা কম, তো 6 এর সাথে 13, একটা বাদ দিলে 12। তো CN মাইনাসের কত হবে, 6 এর 1 7, এই 6 এর 7 13 আর 1 14টি ইলেকট্রন। তারপরে কত হবে না NO থাকলে কত হবে, N এর থাকে 7টা ইলেকট্রন, ও এর থেকে কত 8টা, তো 15টা ইলেকট্রন হলো। আর CO2 কত হবে, C এর থেকে কত 6টা, আর ও এর থেকে 8টা, 8 দুগুণে 16, 6 22টি ইলেকট্রন। এই পেলাম আমরা কি টোটাল ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা। তো আমরা কি অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন বিন্যাস করেই তো করি, তো ইলেকট্রন বিন্যাস আমরা পেলাম কত, এটা C ছিল 6, N হচ্ছে 7। তো
তো এবার ইলেকট্রোমিনেট করার পর দেখতে হয় শর্ট ট্রিক্সে আমরা জানি যার 14টি ইলেকট্রন থাকে তার বন্ড অর্ডার আসে 3। 14টি ইলেকট্রন থাকলে তার বন্ড অর্ডার কত আসে 3। 14 কম হলে, 14 কম মানে যদি 13 হয় 0.5 কমবে, 12 হলে 0.5 আরও কমে, উত্তর হবে 2 বন্ড অর্ডার। 14 থেকে 0.5 বাড়লে বন্ড অর্ডার হবে 2.5, অর্থাৎ মিডিল পয়েন্ট হচ্ছে 14। 14 3 বন্ড অর্ডার, উপরে যত যাব 13, 12, 11, নিচে যত যাব 15, 16, 17, ও নিচে যত যাব বা 14 থেকে উপরে যত যাব বন্ধন অর্ডার বা বন্ধন ক্রম 0.5 করে কমবে। মাঝে হচ্ছে 14 সব থেকে বেশি, তাই উত্তর হবে আমাদের CN মাইনাস। উত্তর কি? অপশান বি, CN মাইনাস। এই গেল কত নম্বর? 19 নম্বর। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো একটা ছক দিয়েছে, স্তম্ভ মেলাতে বলেছে, যেটা খুব ইজি জিনিস। এটা তোমাদের সলিড স্টেটের কোশ্চেন। এবার তোমাদের এটা সলিড স্টেটের কোশ্চেন কী করে পারবে? ডিরেক্ট প্যাকিং ফ্র্যাকশন থেকে কোশ্চেন দিয়েছে, তো প্যাকিং ফ্র্যাকশন বের করতে পারলে তোমরা পারবে। বলেছে সরল ঘনাকার কোষের প্যাকিং ফ্র্যাকশনের মান কত, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কোষের প্যাকিং ফ্র্যাকশনের মান কত, আর দেহকেন্দ্রিক ঘনাকার কোষের প্যাকিং ফ্র্যাকশনের মান কত হবে। এবার আমরা জেনারেলি জানি যেটা কী হয়, যেটা এসসি অর্থাৎ সরলের প্যাকিং ফ্র্যাকশনের মান কত হয়? 52%। আর কার? FCC মানে ফেস সেন্টার, মানে ফেস সেন্টার মানে হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, এর প্যাকিং ফ্র্যাকশনের মান হয় কত? 74%। আর কি? আর BCCর প্যাকিং ফ্র্যাকশনের মান কত হয়? 68%। তো এই যে এইগুলো কাজে লাগে তোমাদের অপশান আসলো অপশান এ হচ্ছে তোমাদের উত্তর। এতে কি দেখা, দেখো এতে দেওয়া আছে 1 এর সাথে C মানে সরল ঘনাকার কোষের হচ্ছে 52%, 2 এর সাথে B হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিকের হচ্ছে কত? B মানে 74%, আর C এর সাথে আছে A দেহকেন্দ্রিকের হচ্ছে 78%। এই হলো তোমাদের উত্তর। এটা ডিরেক্ট প্যাকিং ফ্র্যাকশনে তোমরা যে ফর্মুলা করো সেখান থেকে ডিরেক্ট বের করতে হবে, নইলে অঙ্ক করে করা সম্ভব না, এটা তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে পরীক্ষা হলের জন্য। নেক্সট 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন এসেছে কোথা থেকে? গ্যাসিয়াস স্টেট থেকে কোশ্চেন বলেছে যে নিম্ন চাপে বাস্তব গ্যাসের ভ্যান ডের ওয়াল সমীকরণের সংজ্ঞামত ধ্রুবক জেডকে কীভাবে প্রকাশ করা হয়? বলছে নিম্ন চাপে বাস্তব গ্যাসের ভ্যান ডের ওয়াল সমীকরণের সংজ্ঞামত ধ্রুবক। তো বাস্তব গ্যাসের ভ্যান ডের ওয়াল সমীকরণ কী হয়? P + A n²/v² ইন্টু v - nb = nRT। এটা কি? এটা হচ্ছে n মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। তো n সমান যদি 1 মোল আমরা ধরে নিই, n সমান যদি 1 মোল বলা হয়, তো এখান থেকে সমীকরণ চেঞ্জ হয়ে যাবে P + A/v² ইন্টু v - b = RT। এই তো গেল। আমাদের কী করতে? সংজ্ঞামত ধ্রুবক, মানে সংজ্ঞামত ধ্রুবক কী হয় না, PV/RTকে কী বলা হয়? সংজ্ঞামত ধ্রুবক জেড। কাকে বলা হয়? PV/RTকে। এবার এখান থেকে কি বলেছে দেখো, নিম্ন চাপে, এখানে ভাইটালের কন্ডিশন কি দিয়েছে? নিম্ন চাপ। তো নিম্ন চাপ মানে আমরা কি জানি? নিম্ন চাপে চাপ যত কমবে, চাপ যত কমে কী বাড়ে? আয়তন বাড়ে। এইটাই তো বলেছিল। কে বলছে? বয়সের সূত্র বলেছিল। যদি চাপ কমানো হয় কী বাড়বে? আয়তন বাড়বে। চাপ কমালে আয়তন বাড়লে, আয়তন এখন নিম্ন চাপে হিউজ আয়তন থাকবে। তো এই আয়তনে V - B, অর্থাৎ B কি হচ্ছে? গ্যাসের আয়তনের, মানে আয়তন সংশোধনী ধ্রুবক। এই B এর মান অতি নগণ্য হয়। কার তুলনায়? V এর তুলনায় অতি নগণ্য হওয়ার জন্য V - B কে V দ্বারা রিপ্লেস করা হয়। V - B কে কী দ্বারা রিপ্লেস? V দ্বারা রিপ্লেস করা হয়। তো এখানে কি আসবে? এখানে আসবে সমীকরণ P + AV² ইন্টু V = RT আসলে সমীকরণ। নেক্সট গুণ করে দিলে হবে PV + A/V = RT আসলো। এবার সবগুলোকে RT দিয়ে ভাগ করে দেয়, PV বাই কত হবে? RT + A/V RT = 1। এবার AV/RT দিয়ে গেলে কী হবে? PV = RT = 1 - AV/RT। এবার যে PV/RTকে কী বলা হয়? জেড দ্বারা রিপ্লেস করা হয়, তাহলে জেড সমান কী আসবে? 1 - A/V/RT। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞামত ধ্রুবকের রাশিমালা জেড সমান। একে কী দ্বারা প্রকাশ করা যায়? উত্তর আসলে কি আমাদের? উত্তর আসলো অপশান এ। এটা হলো উত্তর। উত্তর হলো অপশান এ। তো 21 নম্বর হলো অপশান এ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, 22
22তে কী বলেছে দেখো 22। এবার দেখো এবার কোশ্চেনগুলো একটু ইজি হবে, কারণ এগুলো সব স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল। এবার হচ্ছে নর্মাল কোশ্চেন। তো নর্মাল এরকম অঙ্ক ছিল। এবার এসটিপিতে কী বলেছে, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের এইচবিআর গ্যাসগুলি, চারটে গ্যাস কী কী, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং এইচবিআর গ্যাসগুলি গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ সিআরএমএস বেগের সঠিক ক্রম কী। কার বলেছে, সিআরএমএস। সিআরএমএস এর রাশিমালা কী আছে, সিআরএমএস সমান 3RT/M। এখানে আর কি, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, এম হচ্ছে মোলার ওয়েট। তো এখানে কী কী ধ্রুবক, যদি স্থির উষ্ণতায় বলে দিই আমরা, তো স্থির উষ্ণতায় সিআরএমএস কার উপর নির্ভর করবে না, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/√M। কী দেখলাম এখানে, যদি আর কি, আর তো কনস্ট্যান্ট সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা, উষ্ণতা যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, তো সিআরএমএস কনস্ট্যান্ট মানে কি, স্থির চাপে সিআরএমএস কার সাথে নির্ভর করে, শুধুমাত্র তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে সম্পর্ক কি পেলাম, সিআরএমএস কী হয়, মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ গ্যাসের মোলার ভর যত কী হবে, মোলার ভর এম যত কমবে তা সিআরএমএস তত বাড়বে। এইটাই তো সম্পর্ক, এম যত কমবে সিআরএমএস তত কী হবে, বাড়বে। তো অপশানে কি H2 সব থেকে হালকা গ্যাস, তাই H2 এর, তো H2 এর সিআরএমএস সব থেকে বেশি। তো তারপরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, এইচবিআর। তো নাইট্রোজেনের ভর কত হয়, 28, তাই এরপরে নাইট্রোজেন, অক্সিজেনের ভর হয় 32, এটা হবে অক্সিজেন, তারপরে এইচবিআর। এই হচ্ছে আমাদের অর্ডার। যেহেতু ভর কম কার, হাইড্রোজেনের, সেজন্য এটা এর ভর এবার মডারের এভাবে চলতে থাকলো। এই গেল 22 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন 22 নম্বরটা। নেক্সট হচ্ছে 23, বলেছে যে প্রদত্ত চিত্রে কোন লেখটি আদর্শ গ্যাসকে চিহ্নিত করে। কোন লেখটি কাকে চিহ্নিত করে, আদর্শ গ্যাসকে চিহ্নিত করে। তো এই যে লেখচিত্রটি দেওয়া আছে, টোটাল যে লেখচিত্রটা, তার আদর্শ গ্যাস আমরা কী জানি, পিভিপি এর আদর্শ গ্যাসের সমীকরণ কী হয়, বয়েলের সূত্র অনুসারে পিভিপি এর যে লেখচিত্র ছিল আদর্শ গ্যাস সংক্রান্ত, পিভিপি এর লেখচিত্র কেমন ছিল, পিভিপি এর লেখচিত্র ছিল ভি অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে কার ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা কোথা থেকে পেয়েছিলাম আমরা, বয়েলস ল থেকে পেয়েছিলাম। আদর্শ গ্যাস কোন সূত্র থেকে পেয়েছিলাম, বয়েলস ল থেকে, বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্র থেকে পিভিভি এর লেখচিত্রের প্রকৃতি কী ছিল, ভি অক্ষের সমান্তরাল। তো এখানে কোনটাকে বলেছে, অনলি বি হবে উত্তর। দেখো অনলি বি, শুধুমাত্র সমান্তরাল রয়েছে, তাই উত্তর হলো অপশান এ। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ক্ষার ধাতুসমূহে জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড ও ডাইহাইড্রোজেন উৎপন্ন করে। নিম্নলিখিত কোন ধাতুটি জলের সঙ্গে সবথেকে কম তীব্রভাবে বিক্রিয়া করে। ক্ষার ধাতুগুলো জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রাইড ও ডাইহাইড্রোজেন উৎপন্ন করে। নিম্নলিখিত কোন ধাতুটি জলের সঙ্গে সবচেয়ে কম তীব্রভাবে বিক্রিয়া করে। অপশান এ আছে লিথিয়াম, অপশান বিতে সোডিয়াম, অপশান সিতে পটাশিয়াম, অপশান ডিতে সিজিয়াম। সবগুলো যেহেতু এস ব্লক এলিমেন্ট, আমরা জানি এস ব্লক এলিমেন্টে যত উপর থেকে নিচে নামে তার সক্রিয়তা বৃদ্ধি পায়। তার কি হয়, সক্রিয়তা বৃদ্ধি পায়। সব থেকে বেশি সক্রিয় যখন নিচে কে আসে, সাধারণত কী পাবো আমরা, লিথিয়াম পাবো, তারপরে পাবো সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম। তাই সবার নিচে আছে সিজিয়ামের সক্রিয়তা সব থেকে বেশি, আর সব থেকে কম সক্রিয়তা কার হবে, লিথিয়ামের সক্রিয়তা কম, তাই উত্তর হবে আমাদের লিথিয়াম অ্যান্সার। নেক্সট 25 নম্বরে বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন। তো 25 নম্বরে কী বলেছে যে এক, আম্লিক ও ক্ষারীয় উভয় মাধ্যমে H2O2 জারক দ্রব্যরূপে কাজ করে। কে, H2O2 কি আম্লিক এবং ক্ষারীয় দুই মাধ্যমে কাজ করে, কী রূপে, জারক দ্রব্যরূপে কাজ করে। কী করে কাজ করে, যদি উদাহরণ আমরা বলি, আম্লিক মাধ্যমে কী কাজ বিক্রিয়া করে, এটা আম্লিক মাধ্যমে H2 হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে, কী করে H2O2 H+ এর সাথে বিক্রিয়া করে দুটো ইলেকট্রন নিয়ে 2 অণু জল তৈরি করে। আর ক্ষারীয় মাধ্যমে এটা কী ধরনের বিক্রিয়া করে, ক্ষারীয় মাধ্যমে H2O2, এখানে ক্ষারীয় মাধ্যমে কী আছে, দুটো ইলেকট্রন নিয়ে কী তৈরি করে, 2OH- তৈরি করে। তাই H2O2 আম্লিক এবং ক্ষারীয় মাধ্যমে দুভয় ক্ষেত্রে জারকরূপে কাজ করে। এটা বিবৃতি কী হবে, এই বিবৃতিটি সঠিক, বিবৃতি 1 হবে সত্য। আর 2 নম্বর বিবৃতিতে কী বলেছে, যে 298 কেলভিন উষ্ণতায় H2O2 এর ঘনত্ব D2 এর থেকে তুলনায় কম হয়। এটা হচ্ছে ভুল, 2 নম্বরটি আছে ভুল। উত্তর হলো অপশন হলো ডি এ হচ্ছে অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন কী বলেছে, দেখো 26 বলেছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে অতিরিক্ত বায়ুতে দহনের ফলে উৎপন্ন করলে যে মুখ্য অক্সাইড উৎপন্ন হয় সেগুলি কী কী। তো এই যে অক্সাইডের প্রকৃতি, যখন এস ব্লক এলিমেন্টে তোমরা পড়বে অক্সাইড গঠন, সেখানে দেখবে যার সাইজ মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এভাবে থাকে, তো উপর থেকে নিচে নামলে কী হয়, আকার বাড়ে।
এবার বলছে আকার যত কম থাকবে সেটি কী তৈরি করে, সেটি মনোক্সাইড তৈরি করে। আকার কমে কী তৈরি করে, মনোক্সাইড, অর্থাৎ Li2O, এটা কী হয়, মনোক্সাইড লিথিয়াম মনোক্সাইড তৈরি করে। যার সাইজ একটু মডারেট তৈরি হয় সে তৈরি করে পার অক্সাইড তৈরি করে কারা, যাদের সাইজ মডারেট হয়, মানে এটা তৈরি করবে Na2O2 পার অক্সাইড। আর যার সাইজ সব থেকে বড় হয়, যাদের সাইজ, তারা করে সুপার অক্সাইড। উত্তর হবে কি K2O। তাহলে অপশান কি আসছে, দেখো অপশান সম্ভবত কোনটা আসছে, Li2O, Na2O, K2O, অপশান আসছে বি, সরি অপশান কি আসছে ডি, লিথিয়াম মনোক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড আর সুপার অক্সাইড, যার সংকেত KO2 হচ্ছে সুপার অক্সাইড সংকেত। এটা ভুল হয়েছিল, উত্তর হবে অপশান ডি হচ্ছে উত্তর 26-এর। নেক্সট 27 হচ্ছে বেরিয়াম সম্পর্কে কোনটি সঠিক নয়, বেরিলিয়াম সম্পর্কে কোনটি সঠিক নয়। অপশান দিতে বেরিয়াম ধাতুটি HNO3 সঙ্গে বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে। 2 নম্বর বলছে BeC2 গঠন করে। 3 নম্বর বলছে ধাতুটির লবণের আদ্র বিশ্লেষণ প্রায় হয় না, এবং ডি বলছে ধাতুটির হাইড্রাইড ইলেকট্রন ঘাটতি সম্পন্ন পলিমার যৌগরূপে অবস্থান করে। তবে কী হবে এটা হবে 27 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি। যদি তোমরা এটা দেখতে চাও ভালো করে দেখবে যে লিথিয়াম কী হয়, লিথিয়ামের সাইজ সব থেকে কম, ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি হওয়ার জন্য এ অন্যান্য ক্ষারধাতুর থেকে অন্য ধরনের কী হয় যৌগ তৈরি করে, অন্য ধরনের ক্ষারীয় মৃত্তিকা ধাতুর থেকে অন্য ধরনের যৌগ তৈরি করে। এটা বেরিলিয়াম কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট। এটা কি বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। তো গ্রুপ 2 এলিমেন্ট হওয়ার জন্য এবং সাইজের কী হয় সব থেকে কম হয়, এবং এর চার্জ কী হয় 2+ রূপে থাকে, এবং এর ল্যাটিস কি এটি হচ্ছে ফ্যাজান্স রুল অনুসারে এটি অন্যান্যদের সাথে আলাদা রকম বিক্রিয়া করে। সেজন্য যে প্রথম অপশান দিয়ে ধাতুর সাথে নিষ্ক্রিয় থাকে HNO3 সঠিক। তাহলে B2C মানে বেরিলিয়াম কার্বাইড তৈরি করে, সেটা ঠিক। অপশান ডি ধাতুটির হাইড্রাইডের যেটা সম্পূর্ণ পলিমার অবস্থা করে, এটাও ঠিক। উত্তর হবে অপশান সি হবে অ্যান্সার, যেটা বেরিলিয়ামের ধর্ম নয়। নেক্সট কত নম্বর, 28 নম্বর প্রশ্ন, 28 কী বলেছে, জলের দ্রাব্যতার বিচারে নিম্নলিখিত আয়ন ক্রমটি কোনটি সঠিক। জলের দ্রাব্যতার যে ক্রম দেওয়া আছে প্রত্যেকটা কী আছে, প্রত্যেকটা আছে সেকেন্ড গ্রুপ এলিমেন্ট, মানে গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 এলিমেন্টের মধ্যে আমরা যদি সাজাই কীভাবে পাবো, প্রথমে পাবো বেরিলিয়াম 2+, তারপরে পাবো কি ক্যালসিয়াম 2+, বেরিলিয়াম ক্যালসিয়াম, তারপরে কী থাকে বেরিলিয়াম, পরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে থাকে ক্যালসিয়াম 2+, তারপরে কী থাকে স্ট্রংসিয়াম 2+, তারপরে থাকে বেরিয়াম 2+। এটা হচ্ছে উপর থেকে নিচ, এইভাবে আমি লিখে রাখলাম, ওইটাকে উপর থেকে নিচ ধরে নাও। এটা কি উপর থেকে নিচে এরা এইভাবে থাকে, অর্থাৎ সবার উপরে থাকে কি বেরিলিয়াম, সবার নিচে থাকে বেরিয়াম। তো উপর থেকে নিচে গেলে কী হয়, এদের আকার বাড়ে। উপর থেকে নিচে গেলে কী হবে, আকার বাড়ে। আকার যখন ক্যাটায়ন আকার বড় হবে, অর্থাৎ ক্যাটায়ন আকার যখন বড় হবে, অর্থাৎ উপর থেকে যত নিচে নামবো, সেই ধরনের ক্যাটায়ন যে ধরনের কী তৈরি করবে, আয়নীয় যৌগ তৈরি করবে। এখানে তো সবগুলো একই ধরনের আয়ন, সালফেটমূলক যুক্ত হয়েছে। তো সবগুলো ক্ষেত্রে যেহেতু একই অ্যানায়ন, তাই প্রত্যেকটা অ্যানায়নের ক্ষেত্রে যখন আমরা উপর থেকে নিচে নামবো, ক্যাটায়নের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফ্যাজান্স রুল অনুসারে তার পোলারাইজিং ক্ষমতা কমে যাবে। ফ্যাজান্স সূত্র কী হবে, তার পোলারাইজিং ক্ষমতা কমে যাবে, তো ধ্রুবণ ক্ষমতা কমবে, তাই সমযোজী চরিত্র বাড়বে এবং দ্রাব্যতা কমবে। তো যত উপর থেকে নিচে নামবো তাদের কী হবে, আকার বাড়বে। আকার বাড়লে কী হয়, তার ধ্রুবায়ন ক্ষমতা কম। আকার বাড়লে কী হবে, ধ্রুবায়ন ক্ষমতা কম। তো ধ্রুবায়ন ক্ষমতা যত কম, সমযোজী চরিত্র কত হবে, তত বেশি হবে। সমযোজী চরিত্র কী হবে, বেশি। আর এর ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে এর আকার সব থেকে ছোটো, তার ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি, তাই এটি আয়নীয় যৌগ তৈরি করবে, আয়নীয় চরিত্র এর বেশি থাকবে। তো এই দিকে যে বেরিলিয়ামের আয়নীয় চরিত্র বেশি, আর লাস্টের দিকে যে আছে তার আয়নীয় চরিত্র কম আছে। তো উপর আয়নীয় চরিত্র বেশি মানে সেটা জলে দ্রবীভূত হয় ভালোভাবে, যার আয়নীয় চরিত্র কম সেটা ভালোভাবে জলে দ্রবীভূত হয় না। তাই সমযোজী চরিত্র বাড়লে সেটি জলে দ্রবীভূত হবে না, আয়নীয় চরিত্র কি হয় বেশি হবে। উত্তর হবে অপশান বি। অপশান বিতে দেখা যাচ্ছে BeSO4, যার সবথেকে বেশি আয়নীয় ধর্ম, সেজন্য এটি জলে ভালোভাবে দ্রবীভূত হয়। তারপরে Mg2SO4, তারপরে CSO4, তারপরে SlSO4, তারপরে BaSO4। এটা হলো আমাদের উত্তর। অর্থাৎ BeSO4 এর মধ্যে আয়নীয় চরিত্র সবথেকে বেশি, আর BeSO4 এর মধ্যে সমযোজী চরিত্র সবথেকে বেশি, তাই দ্রবীভূত হয় না।
নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন মৌলটি MF6 3- আয়ন গঠন করে না? নিচের কোন যৌগটি কি গঠন করে না? MF6 কত 3- আয়ন গঠন করে না। আমাদের উত্তর কী হবে? 29 নম্বরের উত্তর হবে অপশান এ, অর্থাৎ অপশান এ কি বোরন। বোরন এই ধরনের যৌগ গঠন করে না। তার মেন রিজন কি? মেন রিজন হচ্ছে বোরন পিরিয়ড 2 এলিমেন্ট, 2 পিরিয়ডের এলিমেন্ট হওয়ার জন্য কি করবে? এর আকার কি হয়? আকার অনেক ছোট, আকার হয় ছোট, আকার ছোট হয়। আর নেক্সট কি হয়? ধ্রুবায়ন ক্ষমতা অনেক বেশি হয়। কী হয়? ধ্রুবায়ন ক্ষমতা বেশি হয়। তো ধ্রুবায়ন ক্ষমতা বেশি হলে এই ধরনের যৌগ তৈরি করতে পারে না। নেক্সট 30 নম্বর প্রশ্ন। 30 কী বলেছে? AlGaIn এবং TL এর ক্ষেত্রে +1 জারণ অবস্থার স্থায়িত্বের ঊর্ধ্বক্রমটি লেখো। কী কী দেওয়া আছে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এটা গেছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট। এটা কি গ্রুপ 13। গ্রুপ 13 প্রথমে থাকে অ্যালুমিনিয়াম, তার নিচে থাকে কি? তার নিচে থাকে গ্যালিয়াম, তার নিচে থাকে ইন্ডিয়াম, তার নিচে থাকে থ্যালিয়াম, তাই তো। গ্রুপ 13তে উপর থেকে নিচে নামলে কি হয়? যেটা উপরে আছে তার জারণ অবস্থায় 3, যখন নিচে নামছে 3, জারণ অবস্থা কত? এ দেখায় 1 3, আর এ থাকলে 1, মানে মেন থ্যালিয়ামের প্রধান জারণ অবস্থা হচ্ছে 1। উপর থেকে যত নিচে নামে এদের জারণ অবস্থা চেঞ্জ হয়ে যায়, মানে উপরে থাকে জারণ অবস্থা 4 থেকে 3 হয় এবং নিচে নামতে থাকে আস্তে আস্তে 1 জারণ অবস্থার উদ্ভব ঘটে। এর কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন প্রভাব। কারণ কি? নিষ্ক্রিয়, এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে, এটা ডিরেক্ট স্টেটমেন্ট রয়েছে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব। কী হয়? থ্যালিয়ামে যখন ইলেকট্রোমিনেট করবে, ভালো করে দেখবে, থ্যালিয়ামে ইলেকট্রোমিনেটে থ্যালিয়াম কি মানে এটা নিচে নেমে যায়। থ্যালিয়াম যেহেতু 5 নম্বর বা 6 নম্বর 5 নম্বর গ্রুপে থেকে যায়, সেজন্য থ্যালিয়ামের শেষ ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে? শেষ ইলেকট্রনগুলো প্রবেশ করে ভিতরের কক্ষপথে, যার আবরণের ক্ষমতা খুবই কম হয়, এবং বাইরের ইলেকট্রনটাকে সেটি একটি ইলেকট্রন ত্যাগ করে সেই সুস্থ অবস্থায় চলে যেতে পারে থ্যালিয়াম। সেজন্য +1 জারণ অবস্থা দেখায়। তাই জারণ অবস্থার ক্রম আমাদের কি আসবে এখান থেকে? অপশান বি হবে উত্তর, অর্থাৎ অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো থ্যালিয়ামের সব থেকে বেশি A+1 জারণ অবস্থা দেখায়। নেক্সট 31 নম্বর প্রশ্ন। 31 ডাইবোরেন পৃথকভাবে অক্সিজেন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে কোনগুলো তৈরি করে? ডাইবোরেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং জলের সাথে বিক্রিয়া করে, তাই ডাইবোরেন মানে B2H6 কার সাথে বিক্রিয়া? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? B2O3 যোগ 3H2O। আর ডাইবোরেন কার সাথে? জলের সাথে বিক্রিয়া করলে কী তৈরি করবে? H2O এর সাথে বিক্রিয়া করলে কী তৈরি করবে? 2H3BO3, অর্থাৎ বোরিক অ্যাসিড আর হাইড্রোজেন। তো কী কী পেলাম? ডাইবোরেনের সাথে জলের বিক্রিয়া হলো কি? এটা বোরেট আয়ন B2O3, আর H2 এর সাথে বিক্রিয়া হলো কি? H3BO3। এই হলো আমাদের উত্তর। এটা কোন অপশন আছে দেখে নাও। এটা হচ্ছে অপশন নম্বর বিতে। 31 গেল। নেক্সট হচ্ছে 32। 32 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অংশটি পড়ো এবং PQকে চিহ্নিত করো। বলছে ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে, ভূত্বকে কী থাকে? ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে অজৈব যৌগ পি তৈরি হয়, যার পলিমারিক আকৃতি হলো চতুস্থলকীয় জালকাকৃতি। তো ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে যে অজৈব যৌগ পি তৈরি হয়, যার পলিমারিক আকৃতি হলো চতুস্থলকীয় জালকাকৃতি, এবং পি যৌগটি CO2-র সাথে বিক্রিয়া করে একটি বিষাক্ত গ্যাস কী তৈরি করে? কিউ তৈরি করে। পি এবং কিউকে শনাক্তকরণ করতে বলেছে। কাকে কাকে? পি এবং কিউকে শনাক্তকরণ করতে বলেছে। সব থেকে পলিমারিক যে গঠন, এই যে অপশানগুলো দেওয়া আছে SiO, SiO2 আর SiC, এই যে 3খানা অপশান দেওয়া আছে, এর মধ্যে সব থেকে বেশি পলিমারিক চতুস্থলীয় গঠন আকৃতি তৈরি করে কি? সিলিকা, SiO2 হচ্ছে সব থেকে বেশি পলিমারিক যৌগ তৈরি করে। যে SiO2 যে আকারটা, সেটা পলিমারিক বেশিভাবে ভালো দেখা যায়। এটা SiO2-র সাথে যদি CO2-র বিক্রিয়া হয়, তাহলে কী উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে। মানে SiO2-র সাথে কার বিক্রিয়া করলে? SiO2-র সাথে CO2-র বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? CO উৎপন্ন হবে। আর তার সাথে কী উৎপন্ন হতে পারে? SiO4 মানে SiO4 আর সিলিকেট আয়ন, এবং কী তৈরি হতে পারে? কার্বন মনোক্সাইড। উত্তর হলো আমাদের কি? অপশান বি হলো উত্তর।
নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে +2 জারণ অবস্থার স্থায়িত্বের সঠিক ক্রমটি লেখো। কোনটা কার বলছে +2 জারণ অবস্থার এখানে যে অপশন তোমাদের দিয়েছে সবগুলো কোন ব্লকে কোন গ্রুপের এলিমেন্ট, এসব দেখলে সবসময় গ্রুপ ভাবতে কত গ্রুপ, এটা 14 নম্বর গ্রুপ এলিমেন্ট। সবগুলো কি 14 গ্রুপে কী থাকে, সবগুলো থাকে কার্বন, কার্বনের নিচে থাকে সিলিকন, সিলিকনের থেকে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের নিচে কে থাকে, জার্মেনিয়ামের নিচে থাকে টিন এবং লেড পরপর কী থাকে, তারপরে থাকে টিন এবং লেড SnPb, এই তো SnPb। তাই গ্রুপ 14 এলিমেন্টের সবার উপরে থাকে কার্বন, কার্বনের নিচে থেকে কার্বনের নিচে থাকে সিলিকন, সিলিকনের নিচে থাকে জার্মেনিয়াম, জার্মেনিয়াম টিন এবং লেড। তবে একই রকমভাবে তোমরা গ্রুপ 13 যেটা দেখেছো গ্রুপ 14তেও সেটাই ফলো করবে, অর্থাৎ উপর থেকে যত আমরা নিচে নামতে থাকবো পর্যায় মানে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে উপরের গ্রুপে কত থাকে, যেহেতু এটা 14 নম্বর গ্রুপ, উপরে জার্মান সংখ্যা দেখায় 4, উপরে যত আস্তে আস্তে নিচে নামবো এটা জার্মান সংখ্যা দেখাবে 4, এটা দেখাবে 2 4, এটা দেখাবে 2, এই তো। উপর থেকে যত আমরা নিচে নামবো আমরা দেখবো কি জারণ অবস্থা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ উপরের মৌলগুলো জারণ অবস্থা 4 দেখায় এবং নিচের মৌলগুলো জারণ অবস্থা কত দেখায় 2 দেখায়। এরও কারণ কি, এরও সেই কারণে সেম কারণ, কী কারণ, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব। মানে জোর প্রভাব মানে কি, এর যে ইলেকট্রন স্কুলে আমরা দেখবো যে ইলেকট্রনটা কোথায়, যে 6s যে দুটো ইলেকট্রন থাকে সেই দুটো ইলেকট্রন কী করে না, যে কার ক্ষেত্রে পিবির ক্ষেত্রে 6s যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন কী হয় না, সেই দুটো ইলেকট্রন ওরা বের করতে পারে না, মানে দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় হয়ে যায়, মানে নিষ্ক্রিয়র মতো বিহেভ করে, আচরণ করে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, সরি এর উত্তর বলা হয়নি, এর উত্তর হচ্ছে কত 33, উত্তর হচ্ছে অপশান বি, অপশান বি হচ্ছে উত্তর। দেখানো অপশান বিতে কী আছে, অপশান বিতে আছে পিবি এর জারণ অবস্থা 2, তারপরে হবে Sn, তারপরে Ge, তারপরে Si, তারপরে C, অর্থাৎ নিচ থেকে যত উপরে যাবো জারণ অবস্থা আস্তে আস্তে 2 থেকে চেঞ্জ হবে। নেক্সট 34, নিম্নলিখিত ট্রাইব্রোমাইডগুলির মধ্যে কোনটি তাপীয় স্থায়িত্ব সর্বাধিক। নিম্নলিখিত যে ট্রাইব্রোমাইড রয়েছে তার মধ্যে সবথেকে কোনটি তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি, তাপীয় স্থায়িত্ব মানে কি তাপ প্রভাবে সেটি ভাঙে না, তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি কী হবে, যখন যে অপশানগুলো তোমাদের দেওয়া আছে সবগুলো কি সেম আগেটার সাথে কম্পেয়ার করতে পারো, সবগুলো হচ্ছে Br4 এবং প্রথমটা CBr4, তারপরটা কি আছে অপশান বিতে আছে SiBr4, অপশান ডিতে আছে GeBr4, অপশান ডিতে আছে SnBr4। যেটা কি আছে, এটা আছে C4+, এটা আছে Si4+, এটা আছে কত Ge4+, আর এটা আছে কত Sn4+। এবার এদের যদি আমরা তাপ দিই, একটু আগে দেখলাম কি আমাদের পিবি বা এসএন কি দেখায় +2 জারণ অবস্থা দেখাতে চাই, তো SnBr4 যদি আমরা একটুখানি মানে অল্প পরিমাণে হিট দিই তবে SnBr4 কী করবে, BR4কে যদি আমরা সামান্য হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তো SnB4 দুটো Br থেকে দুটো ইলেকট্রন নিয়ে Sn2+ করে মানে SnBr2 যোগ Br2 তৈরি করবে, অর্থাৎ Br4 থেকে মানে এখানে 4টে Br ছিল তো 4Br মাইনাস ছিল, 4Br মাইনাস থেকে কী করবে Sn4+ ছিল, Sn4+ এখান থেকে 2Br মাইনাস যোগ Sn2+ হয়ে যাবে, আর এই যে এখান থেকে দুটো Br মিলে কী করবে Br, এটা 4+ ছিল, এটা Br2 হয়ে যাবে, আর দুটো ইলেকট্রন ছাড়বে, এই দুটো ইলেকট্রন Sn গ্রহণ করবে, Sn2+ তৈরি করবে। তো এর তাপীয় স্থায়িত্বে সবথেকে বেশি মানে কি, যেটা তাপ প্রয়োগগুলো ভাঙে না। উপর থেকে আমরা নিচে নামলে দেখবো কি, উপর নিচে নামলে যত কি ক্যাটায়নের সাইজ আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তার দুর্বলন ক্ষমতা কম হয়ে যায়, দুর্বলন ক্ষমতা কম মানে সেটি সমযোজী জড়িত লাভ করে, মানে উপরের দিকে যে মৌলটা আছে অর্থাৎ CBr4 এর আয়নীয় চরিত্র সব থেকে বেশি, ওর প্রতি নিচে নামলে যেহেতু আকার যত বেশি হচ্ছে ক্যাটায়নের তার সমযোজী চরিত্র তত বেশি হচ্ছে, সমযোজী চরিত্র যত বেশি হবে তার তাপীয় স্থায়িত্ব তত কম হবে, তো সবথেকে বেশি তাপীয় স্থায়িত্ব হয় কার, Br4 হচ্ছে সবথেকে বেশি তাপীয় স্থায়িত্ব হয়। আশা করি বোঝা গেল। আর একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন করাবো, তার আগে একটু ছোট্ট প্রশ্ন বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে কী করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং কোনো কোশ্চেনে কোনো রকম অসুবিধা থাকলে বা ভিডিও কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দেবে। আর এইরকম যে তোমাদের মডেল কোশ্চেন অনুসারে যে মডেল কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পরপর ধরে ধরে সলভ করানো হবে, সেজন্য ভিডিও একটু লেন্থ হতে পারে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের ভিডিও হবে, আশা করবো 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে
করে দেওয়ার, কারণ কিছু কোশ্চেন তোমাদের ব্যাখ্যামূলক, সেটা ব্যাখ্যা করে বোঝাতে হচ্ছে, সেজন্য কিছু টাইম লেগে যাচ্ছে। নেক্সট লাস্ট এবং 35 নম্বর প্রশ্ন, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন। ফার্স্ট সেমিস্টার হবে সেপ্টেম্বরে। তো তার আগে চেষ্টা করবো যত বেশি করানো যায় করিয়ে দেবো। তোমরা শুধু চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে কেমন হচ্ছে। নেক্সট 35 এবং শেষ কোশ্চেন, সিলিকনের পলিমার গঠনের বা যেটাকে যেমন সিলিকন তীব্র প্রবণতা আছে, সিলিকনের পলিমার গঠনের, সিলিকন যে যৌগ এসআই এর কী গঠনের, পলিমার, সিলিকন টাইপের পলিমার গঠনের তীব্র প্রবণতা রয়েছে। সিলিকন পলিমারের শৃঙ্খল এর দৈর্ঘ্য নিম্নলিখিত কোন যৌগটি যোগ করার ফলে নিয়ন্ত্রণ করা সম্ভব? যে কোন যৌগটি যোগ করলে সিলিকনের কি যে শৃঙ্খল গঠনের প্রবণতা সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় অপশান সি Me3SiCl। এটা হচ্ছে উত্তর, অপশান সি Me3SiCl। এই গেল আজকের বা আমাদের যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রয় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে প্রথম মডেল কোশ্চেনের সলিউশন। এটা একটু হার্ড ছিল কিছু কোশ্চেন, তো এরপরের কোশ্চেনগুলো আশা করছি এর থেকে সহজ হবে। দেখতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।